কিছুক্ষণ পর নয়াপল্টন থেকে মানিক মিয়ায় বিএনপির র্যালি, নেতাকর্মীদের ব্যাপক জমায়েত, ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। চাল, ডাল, তেল, চিনির দাম কমার লক্ষ্য নেই, পড়ছে সবজির দর, মাছ মুরগিতে একটু স্বস্তি। শেখ হাসিনাকে আইনের হাতে তুলে দিতে ভারতকে অনুরোধ জামায়াতের, তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে জানিয়েছে দিল্লি। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করবে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি বের করা হবে। এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেন। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হন। নয়াপল্টনে যেন বিএনপি নেতাকর্মীদের স্রোত। দুপুর 2:30টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হবে। র্যালির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মানিক মিয়া অ্যাভিনিউতে ভার্চুয়ালি সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বিভাগে প্রত্যেকটি জায়গা থেকে নেতাকর্মীরা এই র্যালিতে অংশ নিচ্ছেন। র্যালিটি কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই আছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান। সরাসরি কথা বলছি তার সঙ্গে। দীপন, শুনতে পাচ্ছেন কিনা? দীপন, আপনি আমাদের জানাবেন র্যালি কখন শুরু হতে পারে, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আজকে ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে যে র্যালিটি, গতকালকে মূলত এই দিবসটি চলে গেছে, কিন্তু আজকে এই র্যালির আয়োজনটি করা হয়েছে এই কারণে যে গতকালকে যেহেতু একটি কর্মদিবস ছিল, সেই কারণে এই শহরের নাগরিকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই কারণে আজকে শুক্রবার এই অনুষ্ঠানটি র্যালিটি তারা রেখেছে। মূলত আজকে এই পল্টনে 2:30টায় এই অনুষ্ঠানটি র্যালির উদ্বোধন করবেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব। তিনি এই র্যালিটি উদ্বোধন করার পরে এখান থেকে র্যালিটি মূলত শুরু হয়ে কাকরাইল মসজিদ হয়ে মৎস্য ভবন থেকে ডান দিকে গিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট শাহবাগ হয়ে এবং সেখানে গিয়ে শেরাটনের সামনে দিয়ে কারওয়ান বাজার এবং ফার্মগেট হয়ে সংসদ ভবনের সামনে মানিকমিয়া গিয়ে এই র্যালিটি শেষ হবে। আজকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তো বটেই, দেশের বিভিন্ন জায়গা থেকে এই র্যালিতে অংশ নেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা তারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে তারা একটি স্মরণকালে স্মরণ করে রাখা যায় এমন একটি র্যালি তারা আজকে করবেন। প্রচুর পরিমাণে মানুষ এখান থেকে 12টার কিছুক্ষণ পর থেকেই মূলত বিএনপি পার্টি অফিসের সামনে, নয়াপল্টনের সামনে যে অস্থায়ী মঞ্চটি করা হয়েছে, এই মঞ্চের আশপাশে মূলত যদি আমরা একটু উল্লেখ করে বলি যে আমার ডান পাশে ফকিরাপুল থেকে আমার বাম পাশে নাইটিঙ্গেল মোড়, এই জায়গাটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন তাদেরকে এই র্যালিতে কে কোথায় অবস্থান করবেন সেই ধরনের একটি দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে এবং এই দিক নির্দেশনার মধ্য দিয়েই এই র্যালিটি এগিয়ে যাবে। এবং এরই মধ্যে এখানে বিএনপির কেন্দ্রীয় যে নেতারা রয়েছে তারা সবাই এসে এখানে উপস্থিত হয়েছে বেলা 2:30টার দিকে। ফখরুল ইসলাম এখানে কথা রয়েছেন এবং এই র্যালিটি যেখানে গিয়ে শেষ হবে মানিক মিয়া সেখানে তারেক রহমান আমাদের তিনি সেখানে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক এরকম আমরা পাচ্ছি যে তারেক রহমান তিনি নয়াপল্টনের এখানে বক্তব্য দিতে পারেন, এই বিষয়টি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি নেতাকর্মীদের সাথে। তবে দেখা যাক 2:30টার দিকে এখানে র্যালির যে আনুষ্ঠানিকতা শুরু হবে সেই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেওয়ার পরে তারেক রহমান দেন কিনা এবং এই র্যালিটি শেষ হওয়ার কথা রয়েছে। দীপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কমতে শুরু করেছে সবজির দাম। কেজিতে 10 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। শীতের সবজি পুরোপুরি বাজারে আসলে দাম আরও কমার কথা জানিয়েছেন বিক্রেতারা। কেজিতে 5 টাকা বেড়েছে ডালের দাম। ঊর্ধ্বমুখী দামে বিক্রি হচ্ছে
চাল, চিনি এবং ভোজ্য তেল। কিছুটা দাম কমলেও এখনও নাগালের বাইরেই বেশিরভাগ মাছের দাম। কেজিতে 10 টাকা কমেছে সব ধরনের মুরগির দাম। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি, তাই ফুলকপি, পাতাকপি আর শিমের প্রতি বাড়তি আগ্রহ বাজার করতে আসা ক্রেতাদের। আগের চেয়ে কমেছে এসব সবজির দাম, তবে এখনও তা আশানুরূপ নয়। প্রতি পিস ফুলকপি ও পাতাকপি কিনতে ক্রেতাদের গুনতে হবে 40 থেকে 50 টাকা। শিম, বেগুনের দামই কেজিতে এক সপ্তাহে কমেছে 20 টাকা। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম আরও কমার সম্ভাবনা দেখছেন ক্রেতারা। টমেটো 140 টাকা, গাজর 140 টাকা, আর বেগুন হলো 60 টাকা। এই সবজি সিজনে 20 টাকা খাবে না, এখন মনে হয় 100 টাকা খেতে হয়। আগের চেয়ে কমছে, আর একটু কমা উচিত। 1 কেজি 20-30 টাকা কম আছে অনেকের চেয়ে। শুধু মাছ কিনেছি, তরকারি কিনতে পারলাম না। সরবরাহ বাড়তে শুরু করেছে মাছেরও, তাই দামও কিছুটা কমতির দিকে। খাল বিল শুকাতে শুরু করায় দাম কমছে, জানালেন বিক্রেতারা। গত সপ্তাহ ছিল মনে করেন বড় 1100, আর এই সপ্তাহে 1150 টাকা কিনেছি ভাই। এখন শীত যত বাড়বে তত আরো মনে হলো যে আপনার নদীর মাছের, বিলের মাছের আমদানি হইবে। ওভারঅল আমার কাছে বেশি মনে হচ্ছে। এখনো বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে চাল। সহসাই দাম কমার আভাস নেই বিক্রেতাদের কাছে। বেড়েছে ডালের দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি ও ভোজ্য তেল। ইন্ডিয়ান ডালের দাম ঠিক আছে, দেশি ডালের দাম একটু বেশি। দেশি ডাল ছিল 130 আর 135। চাউলের সরবরাহ ভালো, দাম বাড়ছে, বাড়তি অবস্থায় আছে। যেভাবে অন্যায় করে মানে ছোটখাটো একটা পানিশমেন্ট দিয়ে যেটা ছেড়ে দেয়, যার কারণে মানে সুযোগ পায়। সাধারণ মানুষ একটু কম ক্ষমতার বাইরে আছে এখন, আর সবকিছু উদ্যমুখী। কেজিতে 10 থেকে 15 টাকা কমে ব্রয়লার 180 টাকা কেজি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজি 280 টাকা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে প্রতিবেশী দেশকে অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে নীলফামারী জেলা শহরে পৌর মাঠে জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে এই অনুরোধ জানান তিনি। এ সময় জামায়াতের আমির আরও জানান, শেখ হাসিনার নামে গুম, খুন সহ 1.5 শতাধিক মামলা রয়েছে, তাই ভারতের উচিত বিচারালয় যখন চাইবে তখনই শেখ হাসিনাকে ফেরত দেয়া। এছাড়া নির্বাচনের জন্য জামায়াত যৌক্তিক সময় দিতে চায় জানিয়ে ডাক্তার শফিক বলেন, এ নিয়ে কোনো তাড়াহুড়া নয়। তারা জাতিকে ধোঁকা দিয়েছে, তারা জাতির উপর জুলুম করেছে, মানুষ খুন করেছে, গণহত্যা সংগঠিত করেছে, গুম করে আয়নাঘর তৈরি করেছে, হাজার মায়ের বুক খালি করেছে, গড় বাড়ি তছনছ করেছে, মানুষের ইজ্জতের উপরে হামলা করেছে। আমরা আমাদের প্রতিবেশীকে অনুরোধ করব, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, 150-র অধিক মামলা। তার বিরুদ্ধে খুনের মামলা আছে, গুমের মামলা আছে। আমাদের বিচারালয় যখন তাকে চাইবে, মেহরবানি করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা তাকে তুলে দেবেন। ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। নিন্দা জানানো হয়েছে চট্টগ্রামে হিন্দুদের ওপর হামলার ঘটনায়। নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এই সময় ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনা যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এই বিষয়ে আগের অবস্থানে আছে ভারত। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের দেয়া বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এ প্রতিক্রিয়া দিল ভারতের পররাষ্ট্র দপ্তর। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সেখানে আছেন শেখ হাসিনা। এদিকে চট্টগ্রামে হামলার ঘটনায় হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে এর পেছনে চরমপন্থীদের অপতৎপরতা আর সামাজিক মাধ্যমের অপব্যবহারকে দায়ী করেছেন রণধীর জয়সওয়াল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস পূর্তি আজ। ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে এ বছরের 5 আগস্ট ক্ষমতা ত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর 3 দিন পর 8 আগস্ট ফ্রান্স থেকে দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই দিন শপথ নেন আরও কয়েকজন উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার দেশে সংবিধান, প্রশাসন,
বিচার বিভাগ, নির্বাচন, পুলিশ ও অর্থনীতির বিভিন্ন দিক সংস্কারে গঠন করেছে কমিশন। গত 3 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। গতকাল সংবাদ সম্মেলনে তিনি সরকারি সুনির্দিষ্ট 5টি সফলতার কথা উল্লেখ করেন। এবার নিম্ন আদালতে বিচারকের সামনে ঠিক হবে আসামির আইনজীবীর নাম। শুধু সেই আইনজীবী মামলা চালাবেন। আদালতে বিশৃঙ্খলা বন্ধে এমন কার্যক্রম দ্রুত শুরু করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী। শুক্রবার সকালে পুরান ঢাকার রেবতী ম্যানশনে পাবলিক প্রসিকিউটরের রুমে সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। তিনি আরো বলেন, হাই প্রোফাইল আসামিকে আদালতে আনার পর বেশ কয়েকজনকে একসঙ্গে সেই আসামির আইনজীবী হিসেবে দাবি করতে দেখা যায়। তখনই শুরু হয় বিশৃঙ্খলা। এমন সমস্যা সমাধানে মুখ্য মহানগর হাকিমের কাছে আবেদন করা হবে মামলা শুরুর আগে আসামির আইনজীবী নির্ধারণ করতে। সেই আইনজীবী মামলা পরিচালনা সহ আসামির সকল বিষয়ে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবী হিসেবে দাবি করা একজনের সঙ্গে অন্য আইনজীবীদের তর্কাতর্কিতে আদালতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। পরে সেই দোষ রাষ্ট্রপক্ষের উপর উদ্দেশ্যমূলকভাবে চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন ঢাকা মহানগর পিপি। যিনি বিচারক, যিনি শুনবেন মামলা, তিনি প্রথমেই নির্ধারণ করবেন যে আসামি পক্ষের আইনজীবী কে, কার আইনজীবী। আসামিকেও জিজ্ঞেস করবেন উনি যে আপনার পক্ষে কে বক্তব্য রাখবেন। তাহলে সবাই নিজের ইচ্ছা মতো কথা বলতে পারবে না, তাদের মধ্যে আবার প্রতিযোগিতাও লাগবে না, তাদের মধ্যে দস্তাদস্তি হবে না। আবার একজন নিচে গিয়ে বলবে যে আমারে তারা মারধর করেছে, এখন সে কারে চিনে। চট্টগ্রামের হাজারীগলিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন। শুক্রবার সকালে রাজধানীর স্বামীবাগে ইস্কন মন্দিরের সংবাদ সম্মেলনে দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে ইস্কনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানিয়েছেন, হাজারীগলি এলাকায় হামলা ভাঙচুর সহ সহিংসতার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় সমাজে শান্তি, সৌহার্দ্য, নিরাপত্তার উপর হুমকি হিসেবে দেখা দিয়েছে। তারা বলেন, এই সহিংস ঘটনায় ইস্কনকে জড়িয়ে ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় ইস্কন চিন্ময় কৃষ্ণ দাস, লীলারাজ গৌরন দাস এবং স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বেশ কয়েক মাস আগেই সংগঠন থেকে বহিষ্কার করেছে জানিয়ে বলা হয়েছে, তাদের কোনো কাজের দায় ইস্কন নেবে না। দ্রুততম সময়ে যথাযথ তদন্ত করে প্রকৃত দায়ীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছেও আমরা প্রতিবাদ জানাই, যারা এই ধরনের ঘটনা ঘটায় এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকারের কাছে আমরা কামনা করি। আমরা চাই যে আমরা পুলিশ মুক্ত, মিলিটারি মুক্ত, আমরা আনসার মুক্ত, আমরা ওই মুসলমান ভাইরা আমাদের পাহারা দেবে এরকম না। তারা আসবে আমাদের মন্দিরে, তারা আমাদের সঙ্গে উৎসব উদযাপন করবে। আমরা এইভাবে একটা পরিবেশ চাই। ফুটবল। নারী ফুটবলের উজ্জ্বল নক্ষত্র মনিকা চাকমা সাফ ফুটবলে দুবার বাংলাদেশের শিরোপা জয়ে রেখেছেন বড় অবদান। অথচ ভাগ্যের পরিবর্তন হয়নি পাহাড়ি কন্যা মনিকার। খাগড়াছড়ি জেলার দুর্গম সুমন্তপাড়া গ্রামে তার বাড়িতে যেতে হয় অনেক কষ্টে, পোহাতে হয় নানা ভোগান্তি। প্রশাসন এবং জনপ্রতিনিধিরা রাস্তা, ব্রিজ, বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য নানা প্রতিশ্রুতি দিয়েও সেটি রক্ষা না করায় হতাশ মনিকার পরিবার এবং প্রতিবেশীরা। খাগড়াছড়ির প্রতিনিধি এইচ.এম. প্রফুল্লের তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন মানিক মাহমুদ। বাংলাদেশের নারী ফুটবলের জাগরণ ঘটেছে যাদের হাত ধরে, তাদের অন্যতম মনিকা চাকমা। দেশকে দুবার দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েও নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেননি মনিকা। খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে দুর্গম সুমন্তপাড়া গ্রামে ম্যাজিক চাকমা মনিকাদের বাড়ি। যেতে হয় দুর্গম কাঁচা রাস্তা ও মরাচেঙ্গি খালের উপর বাঁশের সাঁকো দিয়ে। বর্ষাকালে হয় অনেক কষ্ট, নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন মনিকা। 2022 সালে বাংলাদেশের প্রথম শিরোপা জয়ের পর মনিকার বাড়িতে যাওয়ার ভালো রাস্তা, সেতু নির্মাণ, বিদ্যুৎ সংযোগ সহ ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিগত সরকারের প্রশাসন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। কিন্তু গৃহহীন হিসেবে ছিন্নমূল আবাসন প্রকল্পের একটি বাড়ি ছাড়া দেয়া হয়নি আর কিছুই, যা বসবাসের উপযোগী করতে খরচ করতে হয় আরও প্রায় 17 লাখ টাকা। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয় ক্ষোভ মনিকা চাকমা ও তার পরিবারের। তারা খেলা জিত দই
হ্যাঁ ব্রিজও করে দিবার লাই ব্রিজও হনজনে নকরণ একজনে নকরণ। বর্ষাকালে তো আওয়া যাওয়া করা যায় না, বিদ্যুৎ দেওয়ার কথা ছিল, বিদ্যুৎও দেয় নাই, তো রাস্তাঘাট দেওয়ার ছিল, এগুলো দেয় নাই। 2 বছর ধরে অপেক্ষা রয়েছি আমি, আর কোনো তো হয় না এগুলি। আমাদের বোনের সঙ্গে কথা বলার জন্য নেটওয়ার্ক পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না। নেপালে এবারের সাফ জয়ে বড় অবদান রেখেছেন মনিকা। তার কৃতিত্বে খুশি মনিকার পরিবার ও প্রতিবেশীরা। মনিকার বাবা মাকে শুভেচ্ছা জানান প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ। দেন নতুন প্রতিশ্রুতি। এই রাস্তা হওয়ার জন্য আমরা আবার উদ্যোগ নিব। প্রত্যন্ত অঞ্চল হিসেবে লক্ষ্মীছড়িতে সবকিছু করা একসাথে করা সম্ভব হয় না। আমরা দাবে দাবে এগুলা আমাদের যে স্যারেরা যে প্রতিশ্রুতি দিয়ে গেছে ওগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। আমাদের বোন মনিকার জন্য আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত। এই 2 বছরের জিতে মানে আমরা খুব গর্বিত। মনিকা যেভাবে খেলা খেলতেছে আমরা খুব আনন্দিত। আমরা মনে করি মনিকা চাকমা লক্ষ্মীছড়ি উপজেলাকে এগিয়ে নিয়ে গেছে, ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে গেছে। দেশের জন্য গৌরব অর্জনে কৃতিত্ব দেখানো মনিকা চাকমার পরিবারকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি খাগড়াছড়ি জেলাবাসীর। মানিক মাহমুদ, বাংলাভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। কিছুক্ষণ পর নয়াপল্টন থেকে মানিক মিয়ায় বিএনপির র্যালি, নেতাকর্মীদের ব্যাপক জমায়েত, ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তারেক রহমান। চাল, ডাল, তেল, চিনির দাম কমার লক্ষ্য নেই, পড়ছে সবজির দাম, মাছ মুরগিতে একটু সবজি। শেখ হাসিনাকে আইনের হাতে তুলে দিতে ভারতকে অনুরোধ জামায়াতের, তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই দেখা হচ্ছে জানিয়েছে দিল্লি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।